সোনার 2টা করে ডিম করতো, এই সোনার মুরগিটা আপনার দেশ থেকে তাড়াইছেন। কেন তাড়াইলেন? এই দেশটা অপরাজ্য করে লেছেন, বর্তমানে ডাইনে ছেলে কিছু করে লেছেন। এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশের ভিতরে যা উন্নয়ন করছে, এই উন্নয়ন 100 বছরের কোনো ভিত্তি করতে পারবো না। চট্টগ্রামে নাকি ঘোষণা করা হয়েছে হিন্দু আইনজীবীদেরকে কোর্টে আসতে দেওয়া হবে না, হিন্দু আইনজীবীকে কোর্টে আসতে দেবেন না, ছাত্রলীগকে পড়তে দেবেন না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না। বাংলাদেশে কি বানাবেন? পাকিস্তানের মতো বঙ্গস্থান? এটা হবে না ভাই, এটা হতে দেবো না আমরা। যদি আপনারা মানচিত্র দেখেন, আন্তর্জাতিক যদি মহলগুলো দেখেন, তাহলে ক্রমশই কিন্তু মোহাম্মদ ইউনূসের পাশ থেকে বন্ধু রাষ্ট্রগুলো আস্তে আস্তে সরে যেতে শুরু করেছেন। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতেই পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, খুবই চাঞ্চল্যকর কিছু ঘটনা দেশে ঘটতেছে। অবশ্যই এই বিষয়ে আপনাদের খেয়াল রাখা উচিত। যেহেতু ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আপনার কাছে আবদার রাখবো, অবশ্যই এই বিষয়ে কমেন্ট করবেন, লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে নিই। খোলা মানে ব্যাপারটা কিন্তু ইন্টারনাল পলিটিক্সের পার্ট থাকে না। এই পুরো বিষয়টা কিন্তু আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিলেন শেখ হাসিনা। তারপর ভারতবর্ষ যেভাবে লাগাতার প্রেস কনফারেন্স করে যাচ্ছে এবং বাংলাদেশকে কার্যত হুঁশিয়ার দিয়ে যাচ্ছে, এরপরে এই পুরো বিষয়টা নিয়ে আন্তর্জাতিক মহলে চর্চা হবে। কারণ ভারতবর্ষ কিন্তু ব্রিক্সের সদস্য, ভারতবর্ষ G20 সদস্য, ভারতবর্ষ আসিয়ানার সদস্য, সার্কের সদস্য, ভারতবর্ষ কোয়াড কান্ট্রির এই যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সদস্য। ফলে এই সকল দেশ যখন কোনো স্টেটমেন্ট দেয়, তখন আন্তর্জাতিক স্তরে কিন্তু এই পুরো বিষয়টা নিয়ে চর্চা হয়, আন্দোলন হয় এবং এই পুরো বিষয়টা কিন্তু বিশ্বের একাধিক প্রভাবশালী দেশের নজরে চলে আসে। শেখ হাসিনা হয়তো ঠিক এটাই চাইছিলেন। আর শেখ হাসিনার এই ধরনের স্টেটমেন্টের পর ব্রিটেনের পার্লামেন্ট কিন্তু কার্যত উত্তাল হয়ে গেল, যার ফলে ব্রিটেন সরকার সরাসরিভাবে বাংলাদেশের এই সংখ্যালঘু অত্যাচার এবং মোহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন তুললেন। কালকে ভারতের পার্লামেন্টও কিন্তু এই একাধিক বিষয়ে কিছু স্টেটমেন্ট দেওয়া হয়েছিল। জয়শঙ্কর এবং জয়শঙ্করের প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং এ বিষয়ে সরাসরি মন্তব্য করে এই পুরো বিষয়টা আন্তর্জাতিককরণ করে দেয়। তারপর শেখ হাসিনার একটি টুইটে সরাসরিভাবে মোহাম্মদ ইউনূসকে একাধিক বিরুদ্ধাচরণ করা এবং সনাতনীরা ভালো নেই, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা, মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন তোলা, সেনাবাহিনীর ভূমিকা পরোক্ষে প্রশ্নে আনা, একাধিক বিষয় নিয়ে কিন্তু এই পুরো বিষয়টা প্রভাবশালী দেশের নজরে নিয়ে আসেন শেখ হাসিনা। আর এবার ব্রিটেনের পার্লামেন্টে ব্রিটেনের যে বিরোধী দলনেতা, তিনি সরাসরি কিছু প্রশ্ন সরকারকে করে বসেন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে যে অবস্থা তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অত্যন্ত নিন্দনীয় একটা ঘটনা। This is a threat from India now to take action. We have a responsibility because we enabled Bangladesh to be free and independent. Now we have to take some responsibility. অর্থাৎ ব্রিটেনের এই পুরো বিষয়টায় রেসপন্সিবিলিটি নেওয়া উচিত। তাহলে ব্রিটেন সরকারের সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্ক কোন দিকে যেতে পারে তা কিন্তু একটা সরাসরি প্রশ্নের মধ্যে কালকে ব্রিটেনের পার্লামেন্টে এই পুরো বিষয়টা চলে এসেছে। পাশাপাশি এতদিন অবধি নাকি ওরাল স্টেটমেন্ট দেওয়া হয়েছে, এবার নাকি ব্রিটেনকে আরো কার্যকরী কোনো ভূমিকা পালন করতে হবে। Now, whatever the change of government has been in Bangladesh, everywhere, and that includes in Bangladesh, and I will certainly ask the Foreign Office to look into whether they can come forward with a statement about what's happening to Hindus in Bangladesh. অর্থাৎ এখন বাংলাদেশের আর ঘটনা যদি বলে ইন্টারনাল পলিটিক্সের পাশ নেই, এই পুরো বিষয়টা এখন এক্সটার্নাল ইস্যু কিন্তু হয়ে গেছে এবং এর পিছনে কিন্তু শেখ হাসিনার এরকম একটা টুইট, ভারতবর্ষের প্রেস কনফারেন্সই মূলত দায়ী বলে আমার মনে হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন, বিশ্বের যদি আপনারা মানচিত্র দেখেন, আন্তর্জাতিক যদি মহলগুলো দেখেন, তাহলে ক্রমশই কিন্তু মোহাম্মদ ইউনূসের পাশ থেকে বন্ধু রাষ্ট্রগুলো আস্তে আস্তে সরে যেতে শুরু করেছেন। কিছুদিন আগে যুক্তরাজ্য এক প্রতিনিধি পাঠিয়েছিল মোহাম্মদ ইউনূসের সরকারের সঙ্গে মিটিং এর জন্য, আর এরপরে মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ব্রিটেনের পার্লামেন্ট কার্যত গর্জে উঠলো। দুদিন আগে এই ব্রিটেনে এক অভিনব ঘটনা দেখা যায়। ব্রিটেনের এমপিরা একটি চিঠি লেখেন ব্রিটেনের বিদেশ মন্ত্রীকে। তারা এই বাংলাদেশের এই সংখ্যালঘু এবং সনাতনীদের উপর এই ধরনের অত্যাচার নিয়ে সরাসরি সরকারের পদক্ষেপ আশা করেছে এবং সরাসরিভাবে পরিষ্কারভাবে তারা বলেছে ব্রিটেন সরকার যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করে। আর এরপরে ব্রিটেনের পার্লামেন্ট কার্যত মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে কিন্তু ফেটে পড়লো। বিরোধী দলনেতা যে প্রশ্ন তুললেন, সেই প্রশ্নকে কার্যত সমর্থন জানালো ব্রিটেন সরকার। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আন্তর্জাতিক মহলের কাছে, কার্যত কোণঠাসা হতে শুরু করেছে ইউনূস এবং ব্রিটেন কি বাংলাদেশকে কার্যত বয়কট করতে চলেছে। কারণ ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক তা কিছুটা বস্ত্র শিল্প কেন্দ্রিক, কিন্তু সেই বস্ত্র শিল্পের সামগ্রিক অর্ডারই কিন্তু ভারতবর্ষের দখলে চলে এসেছে। কিছুটা কিন্তু মায়ানমারের কাছেও সেই অর্ডার গেছে। অর্থাৎ বাংলাদেশের প্রতি ব্রিটেনের নির্ভরশীলতা জায়গা কিন্তু শূন্য, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু ব্রিটেনের সঙ্গে একাধিক ক্ষেত্রে কিন্তু নির্ভরশীল। ফলে ব্রিটেন যদি বাংলাদেশকে এরকম ভাবে বয়কট করে, তাহলে মোহাম্মদ
মোহাম্মদ ইউনূসের কাছে করার মতো কিন্তু আর কিচ্ছু থাকবে না। আর এখানে পাশাপাশি আরেকটা প্রশ্ন উঠে যায়, যখন বাংলাদেশের এই সরকার ভারত বিরোধী বিভিন্ন কথাবার্তা বলেন, তখন কিন্তু বলা হয় যে ভারতের পার্লামেন্টে কেন সংখ্যালঘু নিয়ে কথা হবে, কারণ বাংলাদেশের এই পুরো সংখ্যালঘু সনাতনী ইস্যু কিন্তু ইন্টারনাল পার্ট। ভারত অনধিকার চর্চা করছে, ভারতের পার্লামেন্টে এই ধরনের স্টেটমেন্ট দেওয়ার তো কোনো কথা নেই। মানে কেন ভারতের পার্লামেন্টে বাংলাদেশ সমস্যা নিয়ে আলোচনা হবে? আর এবার কি ইউনূস সরকার ব্রিটেনকে নিয়েও সেরকম স্টেটমেন্ট দেওয়ার সাহস দেখাবেন? তারা কি কোনো উপদেষ্টা বা সমন্বয়ক দিয়ে বলাবেন ব্রিটেন কেন আমাদের সংখ্যালঘু নিয়ে কথা বলছে, ব্রিটেন কেন আমাদের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলছে, ব্রিটেন কেন আমাদের দেশের রাজনৈতিক যে ইন্টারনাল পলিটিক্স নিয়ে মন্তব্য করছে, তাও আর ব্রিটেনের পার্লামেন্টে দাঁড়িয়ে? যে ব্রিটেন কার্যত গোটা বিশ্বের নজরে থাকে, যে ব্রিটেনের পার্লামেন্ট ওয়েস্টার্ন ডেমোক্রেসির অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেই ওয়েস্টার্ন ডেমোক্রেসির পিলারে দাঁড়িয়ে বাংলাদেশ সংক্রান্ত এই ধরনের কথাবার্তা ব্রিটেন কেন বলছে? সেই প্রশ্ন ক্ষমতা থাকলে মোহাম্মদ ইউনূস কি ক্যামেরার সামনে এসে করবেন? আমার এই প্রশ্ন কিন্তু থাকলো। শুধুমাত্র ভারত বিরোধিতা করে হয়তো আপনারা মসনদে থাকবেন, কিন্তু আন্তর্জাতিক স্তরে আপনাদের যে ভাবমূর্তি হয়ে গেল, যেভাবে আপনারা কোণঠাসা হচ্ছেন, তা থেকে পালানোর উপায়টা পারলে প্লিজ আপনারা ভেবে রাখবেন। কারণ বিশ্বাস করুন, আমি আন্তর্জাতিক রিলেশনকে গুরুত্ব দিই। আমি বুঝি ইন্টারনাল পলিটিক্স যখন বিগড়ে যায়, তখন অনেক ক্ষেত্রে আন্তর্জাতিক মহল কিন্তু আমাকে সামলে দিতে পারে। শেখ হাসিনা সরিয়ে দেওয়াটা বা শেখ হাসিনা সরে যাওয়াটা কিন্তু আন্তর্জাতিক মহলের ষড়যন্ত্র ছিল। শেখ হাসিনা কিন্তু ইন্টারনাল পলিটিক্স দ্বারা সরেননি, শেখ হাসিনা কিন্তু এক্সটার্নাল পলিটিক্স দ্বারা, এক্সটার্নাল রিলেশনশিপ দ্বারা সরতে বাধ্য হয়েছিলেন। তা শেখ হাসিনা নিজেই কিন্তু স্বীকার করেছে। আর শেখ, এটাই হয়তো রাজনীতিবিদের, অন্যতম বড় রাজনীতিবিদের একটা প্রধান একটা গুণ, যে ভুল তিনি করেছেন, যে ভুলের শিকার তিনি হয়েছেন, সেই ভুলটাকে অন্যতম শক্তিশালী একটা ক্ষমতায় পরিণত করা, যা শেখ হাসিনা করে যাচ্ছেন। হাইকোর্ট প্রেমিস এবং বিভিন্ন আদালতে আওয়ামী লীগ যারা অ্যারেস্টেড হয়েছে, তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য যে সকল লয়াররা গিয়েছিল, তাদেরকে পেটানো এই লয়ার সমর্থন করেছিল। সে বলেছিল মায়ের উপর ওষুধ পাই। কিন্তু এটাকে একজন আইনজীবীর প্রফেশন হতে পারে? যে কেউ আইনি সহায়তা পাবে, এটা তার সাংবিধানিক অধিকার। কিন্তু এই আইনজীবী কি আইন পড়েছে কে জানে, সে বলেছিল মায়ের উপরে ওষুধ নাই, এবং সে হিন্দুদেরকে মালাউন বলে সম্বোধন করেছিল, মালাউন বলে ডাকতো, অপমান করতো, বলতে এত বড় সাহস, বাংলার মাটিতে থেকে মালুনের বাচ্চারা এইভাবে কথা বলতো। সে তার স্ট্যাটাসের প্রমাণও দিয়েছে। এখন শুনলাম চট্টগ্রামে নাকি ঘোষণা করা হয়েছে হিন্দু আইনজীবীদেরকে কোর্টে আসতে দেওয়া হবে না, হিন্দু আইনজীবীকে কোর্টে আসতে দেবেন না, ছাত্রলীগকে পড়তে দেবেন না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না। বাংলাদেশে কি বানাবেন? পাকিস্তানের মতো বাংলাদেশ? এটা হবে না ভাই, এটা হতে দেবো না আমরা। কারণ বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। 24কে স্বাধীনতা যতই বলেন, 24 স্বাধীনতা নয়। কয়জন মাস পড়েছে? লক্ষ লক্ষ প্রাণীর বিনিময়ে, হাজার হাজার লক্ষ লক্ষ নারীদের সংগ্রামের বিনিময়ে বাংলাদেশের মানুষদেরকে যারা কুত্তা দিয়ে খাইয়েছিল, সেই পাকিস্তানের দালালদেরকে জামাত, শিবির এবং তাদের সমর্থকরা এবং নব্য রাজাকাররা সমর্থন করতে পারে। আমরা এখনো বেঁচে আছি রে ভাই, আমরা এখনো বেঁচে আছি। কই আপনাদের পছন্দ মতো জামাতে নির্ভর, এ সমন্বয়কার নির্ভর সরকার তো পেলেন, তারপরেও তো নিজের হাতে আইন তুলে নিচ্ছেন, এটা বন্ধ করে দিবেন, ওটা বন্ধ করে দিবেন। তাহলে বাল ফালাতে ডক্টর ইউনূসকে বসিয়েছিলেন সেখানে। বাংলাদেশ আমরা আর এভাবে চলতে দেব না। ওয়াকার, যদি আপনি আমার কথা শুনে থাকেন গতকাল, অচিরেই ক্ষমতা পরোক্ষভাবে হলেও নিয়ে নিন। ডক্টর ইউনূসকে কান ধরে সরকার থেকে সরিয়ে দিন, না হলে অকার্যকর করে নতুন ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করেন। এরকম বাংলাদেশ চলতে পারে না, আমরা চলতে দেব না। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেই প্রতিবেদনগুলো দেখলেন, এগুলোর সাথে আপনি সহমত কিনা, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং ভিডিওগুলো দেখছিলেন। অবশ্যই বিষয়ে আপনাদের মতামতটা চাই। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ নতুন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন, আর সংবাদটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।